অথেন্টিকেশন আমরা অনেক কাঠখড় পুড়িয়েছি। সো অথ লাগিয়েছেন ভিডিওতে থাক, হ্যাঁ, যে অথ কিভাবে লাগাতে হয়। কোড এক্সেস করতে হবে আপনাকে, সম্ভব, বাট আপনাকে পুরো কোড আবার অ্যাড করতে হবে। কন্ট্রোলার, ডেটাবেস থেকে শুরু করে সব জায়গায় হাত দিতে হবে। ফিল্ড অ্যাড করতে গেলে আপনাকে হাত দিতে হবে। বাট নর্মালি যেটা হয়, এটা হচ্ছে একটা জেনারেলাইজ প্রসেস। হ্যাঁ, জেনারেলাইজ প্রসেস, যে এখন রেজিস্ট্রেশনের জন্য ওখানে যে স্পেশাল ফিল্ড গুলো রাখা হয়েছে এর বাইরে ফিল্ড দেওয়াটা বোকামি। মানুষ অনেক ফাস্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে এক জায়গায় বসে থেকে ফর্ম ফিল আপ করে তাদের জন্য ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, আপনি তাকে যখন আপনার সাইটের ইউজার হিসেবে নিচ্ছেন তখন অনেক ইনফরমেশন তার নেওয়ার দরকার নেই। আপনি তার নামটা নেন, মোবাইল নাম্বার নেন, এবং তার মানে অ্যাটলিস্ট মানে আপনি যেটা মানে আমাদের জন্য দরকার, মোবাইল নাম্বার ভুল বলেছে, আপনি ইমেল অ্যাড্রেস নেন আর পাসওয়ার্ড নেন। সো এই কারণে জেনারেলাইজড ওই ফর্মটা তারা তৈরি করেছে। পরে যেটা করা হয় যে আপনি তাকে এডিট প্রোফাইলে দিয়ে আপনি তার ইউজার টেবিলটাকে এক্সটেন্ড করে দেন। বুঝতে পেরেছি? এডিট প্রোফাইল দিলে আপনি হাজার হাজার ইনফরমেশন তাকে অ্যাড করার সুযোগ দেন, সে তার মতো করে এটাকে গুছিয়ে নেবে। ক্লিয়ার? সো এই কারণে ওভাবেই রাখা হয়। তো বেসিক্যালি আমরা যখন আচ্ছা রিপন তো আমরা যখন প্রজেক্টটাতে আছি, আমরা চাচ্ছি যে আমাদের প্রজেক্টের ফ্রন্ট এন্ডে অথটা লাগুক। হ্যাঁ, আমরা অথটাও শিখে যাই, আর ব্যাক এন্ড অ্যাডমিনিস্ট্রেশনের জন্য তো আমরা আবার অথেন্টিকেশন একরকম শিখেছি, তাই না? তো এটা আমার ম্যানুয়ালি বানিয়েছিলাম। এখানে আমরা যখন অথটাকে দিতে যাব তখন বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে যে অথের জন্য কিন্তু টেবিল মাইগ্রেশন রেডি আছে। মাইগ্রেশন টেবিল রেডি আছে না, ইউজার টেবিল, পাসওয়ার্ড টেবিল, এটা কিন্তু বানানোই আছে, এটা ল্যারাভেলের মধ্যে কিন্তু দেয়া আছে। আমরা যদি চেক করি ল্যারাভেলের মধ্যে, একটু চেক করেন আমাদের প্রজেক্টের নাম কি, টিটি ব্লক ব্যাচ 7। সো টিটি ব্লক ব্যাচ 7 এ আমরা যদি ডেটাবেজে যাই, মাইগ্রেশনে যাই, এখানে গিয়ে একটু খেয়াল করেন, এখানে কিন্তু এই পাসওয়ার্ড টেবিল আর ইউজার টেবিল আগে থেকে তৈরি করা আছে, এটা আমরা করি নাই, রাইট? যখন ল্যারাভেল ফার্স্ট ইনস্টল হয়েছে দুইটা মাইগ্রেশন ফাইল সহই ইনস্টল হয়েছে। না, আমরা যখন মাইগ্রেট করেছি তখন কিন্তু টেবিলও চলেও গেছে আমাদের ডেটাবেজে, কিন্তু না এর আগে যাচ্ছে না, রয়েও গেছে কিন্তু। হ্যাঁ, আমরা কিন্তু ডেটাবেজ এটা আছে না আমাদের, এটা ডেটাবেজে এই দুটো টেবিল কিন্তু রয়েছে। এখন আমাদের অথ ক্লাসটাকে যদি এনাবল করতে হয়, মানে অথ যখন আমরা ইনস্টল করব তখন আমাদের কন্ট্রোলার রেডি হয়ে যাবে, ভিউ রেডি হয়ে যাবে। সো এর জন্য আমাদের যেটা করতে হবে, কমান্ড লাইনে যেতে হবে। আমরা আমাদের যে প্রজেক্টটাতে অথ ইনস্টল করতে চাচ্ছি, হ্যাঁ, স্ক্রিনটা তো বড় করা যাচ্ছে না, না মানে স্ক্রিন বড় বলতে যে আপনি কোড বড় করতে পারেন। হ্যাঁ, কোড আমরা বড় করে দেবো, কোডের লেখাটা বড় করে দিব। আচ্ছা, সো আমি কোথায় যাচ্ছি, শিফট ধরে কমান্ড লাইনে যাচ্ছি। কমান্ড লাইনে গিয়ে নর্মালি একটা কমান্ড চালাতে হয় যেটা 2 মিনিটে এক্সিকিউট হয়, রাইট? পিএসপি কি বলতে হয়, রেটিসেন মেক কোলন অথ। এটা দিলে যেটা হবে যে আমার কন্ট্রোলারের ভেতরে অথ ফোল্ডারে 3টা ক্লাস রেডি হয়ে যাবে, ঠিক আছে? এবং ভিউ এর মধ্যে 3টা ফাইল রেডি হবে, রেজিস্ট্রেশন ফাইল, লগইন ফাইল এবং হোম ফাইল, এবং ফরগেট পাসওয়ার্ডেরও পেজ চলে আসে। পাসওয়ার্ড রিসেট। আপনি একটু বসেন, হ্যাঁ, নিপা একটু বসেন। দেখেন, অথেন্টিকেশন স্কেপহোল্ডিং জেনারেটেড সাকসেসফুলি, রাইট? আগে যেটা হতো, ইনস্টলের পর কোন কোন ফাইল জেনারেট হয়েছে সেটা দেখিয়ে দিত, এটা আরো ভালো ছিল, যে কোথায় কোন ফাইল জেনারেট হয়ে গেছে। আপনারা এটা দেখতে পারবেন যদি আপনার পিএসপি লোয়ার গ্রেডেড হয়, ল্যারাভেল ইনস্টল দিলে ওটা লোয়ার গ্রেডেড ল্যারাভেলই হবে। 5.2তেই আপনি দেখতে পাবেন অথ ইনস্টল করলে কোথায় কোন ফাইল জেনারেট হচ্ছে সেটা কিন্তু দেখিয়ে দেয়, ওটা বরঞ্চ বেশ ভালো। তো এখন যদি আমরা এখানে চেক করি, আমরা দেখতে পারবো যে এপিপির মধ্যে, এসটিটিপির মধ্যে, কন্ট্রোলারের মধ্যে এই অথ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে।
হোম নামে একটা কন্ট্রোলারও তৈরি হয়ে গেছে, এটা কিন্তু আমরা করি নাই, রাইট? অথের মধ্যে 4টা কন্ট্রোলার ক্লাস তৈরি হয়ে গেছে। আচ্ছা, এছাড়াও আমাদের এই যে রিসোর্সের মধ্যে ভিউ এর আন্ডারে দেখেন কয়েকটা ফাইল, হোম ফাইল তৈরি হয়ে গেছে, রাইট? লেআউটস এর মধ্যে আমরা যদি চেক করি, অথ বলতে হবে, অথের মধ্যে দেখেন লগইন আর রেজিস্ট্রেশন তৈরি হয়ে গেছে। এর ভেতরে পাসওয়ার্ডস এর ভেতরে ইমেল আর রিসেট দুইটা ভিউ ক্রিয়েট হয়ে গেছে। আমি যখন এই কমান্ডটা চালিয়েছি অটোমেটিক এই কোডগুলো কিন্তু এখানে এসে বসে গেছে, রাইট? এবং অথেন্টিকেশন স্কেফোল্ডিংও রেডি। স্কেফোল্ডিং বলতে যে তারা কোড টোড পুরোপুরি করে রেখেছে, যেহেতু ডেটাবেসটা আগে থেকে দেওয়া আছে। এখন যেটা হবে যে আমরা যদি এখান থেকে যাই, এখান থেকে দেখেন আমি যদি লগ ইন প্রেস করি, লগ ইনটা চলে আসে, ডিজাইনে নেই। আমাদের কি করতে হবে, ওই যে ব্লেড ফাইলগুলো আছে না, ব্লেড ফাইলগুলোকে শুধু মাস্টারের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আমাদের যে মাস্টার আছে না, আমাদের মাস্টারের মধ্যে এটাকে দিয়ে দিতে হবে, উপরে এক্সটেন্ড করে দেবেন, সেকশন দিয়ে দেবেন, এখানে দিয়ে দেবেন, চলে আসবে। সেটা বোঝা যাচ্ছে? আচ্ছা, দেখেন আমি যদি রেজিস্টারের কথা বলি, আমার রেজিস্টার বাটন চলে আসছে, রেজিস্টার ফর্ম তৈরি হয়ে গেছে। আমি এখানে যদি রেজিস্ট্রেশন করতে চাই, রেজিস্ট্রেশন সাকসেসফুলি কিন্তু হবে। এটা হোমে চলে আসলো, তার মানে এটা রেডি, লগ ইন রেডি আছে, রেজিস্ট্রেশন রেডি আছে, ইভেন এখানে ফরগেট পাসওয়ার্ডটাও কিন্তু রেডি আছে। এটা কাজ করে, বাট এই ইমেলটা সেট আপ করে নিতে হয়। ইমেলে, হ্যাঁ, ইএনভি ফাইলে ইমেলটা সেট আপ করে নিতে হয়। তো এই বিষয়গুলো কিন্তু একেবারে তৈরি করা আছে। এটা ডিজাইনের মধ্যে নিয়ে আসার কাজ এখন। মানে আমি যখন বলবো যে লগ ইন, তাহলে আমাদের লগ ইন রাউটসটা আছেই। সো লগ ইন রাউটসটা একটু যদি আমরা যাই, রাউটসটা একটু খেয়াল করেন, রাউটস কি হয়েছে, রাউটস এর ওখানে web.php তে এই যে ব্ল্যাঙ্ক রাউটসে হোম রাউটস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, হোম ক্রিয়েট হয়ে গেছে। আর বাই ডিফল্ট লগ ইন, রেজিস্ট্রেশন এগুলো কিন্তু অটোমেটিক হিডেনে আছে। সো আমি যখন লগ ইন, কোন অথ রাউটস, এই রাউটসটা অথের সাথে যে রাউটসটা আছে এটা এটা মানে ডেফিনিশনগুলো কোথায়? এইটার ডেফিনেশন বেসিক্যালি এটা ঠিক এরকম যে এই রাউটসটা, হ্যালো, হ্যাঁ জি, হ্যাঁ মোহাম্মদ সাহেব বলেন, কালকে আসেন, শনিবার রবিবারে আসেন, শনিবার রবিবারে আসেন, হ্যাঁ অথ রাউটস, মানে অথ ক্লাসের রাউটস যেটা আছে, এটা বেসিক্যালি এই অথ ক্লাসের ভেতরে রাউটস ফাংশনের মধ্যে এটা দেওয়া আছে। আপনি যদি মানে এখান থেকে এটা হিট করলে কিন্তু যাওয়ার কথা, সামহাও কোনো একটা প্রবলেমের কারণে আমি যেতে পারছি না। অথ ক্লাসের ভেতরেই রাউটস ফাংশনের মধ্যে ওই দুইটা রাউটস দেওয়া আছে, দুই তিনটা রাউটস দেওয়া আছে, লগ ইন, রেজিস্ট্রেশন, ফরগেট পাসওয়ার্ড। ওর মানে অথের জন্য আলাদা রাউটস হিসেবে তারা ওটাকে বিল্ড করেছে। আর এই হোম রাউটসটা যেহেতু চেঞ্জ হতে পারে, যেটা এখানে দিয়ে দিয়েছে, ওই দুইটা রাউটস তারা ফিক্স করে ফেলেছে, লগ ইন হবে, রেজিস্ট্রেশনই হবে, বুঝতে পেরেছেন? এই কারণে তারা তাদের জায়গায় রেখে দিয়েছে। তো ওই রাউটস গুলো যেন পাওয়া যায়, এই কারণে এখানেই ফাংশনটা লিখেছে, অথ স্কোপ রাউটস। ঠিক আছে, এই রাউটস গুলো কিন্তু তারা রেখেছে। একটু দেখি, দেখেন এখান থেকে আপনি যখন দেখবেন, এটা একটু দেখাই, আদারওয়াইজ কনফিউশন থেকে যাবে। এই যে HTTP তে কন্ট্রোলারের মধ্যে অথের মধ্যে যদি আমি লগ ইনেই যাই, এই যে দেখেছেন রিডিরেক্ট টু একটা অ্যাড্রেস এখানে বলা আছে লগ ইনে। তারপরে যদি রেজিস্ট্রেশনে যাই, এখান থেকে বলা আছে রিডিরেক্ট টু হোম, বোঝা যাচ্ছে? আবার আরেকটা রাউটস আছে যে লাইক ফরগেট পাসওয়ার্ড, এখান থেকেও রিডিরেকশনের কথা। এই যে মিডলওয়্যার কোথায় চলে যাবে গেস্টে, সেই কথাগুলো বল। এটা মিডলওয়্যার বলতে বোঝায় যে আপনি একটা রেস্ট্রিক্টেড জোন তৈরি করছেন, এরকম একটা কিছু।
যেমন আপনি যখন লগ ইন করছেন তখন আপনার এরিয়া ওটা সিকিউর, লগ ইনের বাইরে তখন ডিফারেন্ট আরেকটা এরিয়া। এরা এই মিডলওয়্যার ফাংশনালিটির মাধ্যমে এটাকে অ্যাডজাস্ট করে আর কি। মিডলওয়্যারের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি বেসিক্যালি একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে আছেন, যখন বের করে দিচ্ছে তখন আপনি বাইরে আছেন। মানে অথেন্টিকেশনের পর, লগ ইন করার পর এটাকে আপনার মিডলওয়্যার বলা হচ্ছে, আর লগ আউট হলে ফ্রি বলা হচ্ছে। আচ্ছা, আস্তে আস্তে করে বুঝতে পারবেন এর ইন্টারনাল ইস্যুগুলো, বাট নর্মালি অথেন্টিকেশনটাকে ইউজই করা হয় এখন পর্যন্ত, যা হয় শুধু ইউজ। বাট এখন আমি আপনাদের একটা ছোট্ট টাস্ক দিচ্ছি, হ্যাঁ ওইটা নিয়ে এখনো সলিউশন আসে নাই। সলিউশন আসেনি, এটা 3-তে এটা হয়েছে, 4-এ মানে 2-তে ছিল না। হ্যাঁ 2 কিন্তু একেবারেই স্ট্রিক্ট ছিল, এটা বেসিক্যালি ওর কনস্ট্রাক্টরের সেশন ইউজ করতে না দেওয়ার কারণে এই প্রবলেমটা ওদেরও হয়ে গেছে। কনস্ট্রাক্টর থেকে সেশনকে তারা বের করে দিয়েছে, যে কনস্ট্রাক্টর তারা সেশন ইউজ করতে দেবে না, ওইটার পর থেকে তাদেরটা তো গন্ডগোল। আমি যেটা চাচ্ছি যে আপনারা লগ ইন লিখলে এটা ডিজাইনের মধ্যে আসবে, এখানে আসবে। হ্যাঁ উপরের ওইটাকে রিমুভই করেন, আমি চাইবো যে এরকম এখানে লগ ইন আর এখানে রেজিস্ট্রেশন আপনি এখানে তুলে দেন, এই সার্ভিস কন্ট্যাক্ট তুলে দেন, এখানে লগ ইন এখানে রেজিস্ট্রেশন। যদি রেজিস্ট্রেশনে প্রেস করি ফর্মটা এখানে আসবে, লগ ইনে প্রেস করি ফর্মটা এখানে আসবে। সবাই এক জায়গায়, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা চাচ্ছিলাম যে অথটা এখানে চলে আসুক, অথটা বসুক এবং সেই অনুযায়ী আমাদের কোডটা এক্সিকিউট হোক, মানে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসুক, আমরা লগ ইন করতে পারি, এই কাজগুলো যেন আমরা করতে পারি। আচ্ছা, তো আমি যদি এটাকে ইউজ করতে চাই, আমাদের যে ভিউ ফাইলগুলো রয়েছে, লেআউটসে না, অথের মধ্যে আমাদের যে লগ ইন ব্লেডটা রয়েছে, এটা এক্সটেন্ড করেছে কাকে, লেআউটস ডট এপিপি কে। লেআউটস ডট এপিপি কে না করে আমরা চাচ্ছি এটা এক্সটেন্ড করবে আমাদের মাস্টারকে। আর কন্টেন্ট সেকশনটা কি হবে, কন্টেন্ট ছিল। আচ্ছা, লেটস চেক যে আমি এখন যদি এখানে, আমি কোন ফাইল থেকে খুলেছি, লগ ইন, চলে আসছে তাই না, তো আমার এখানে চলে আসছে। এটা একটু সরিয়ে এদিক সেদিক করে দিলে কিন্তু কাজ করবে। তো এটাই আমি করতে বলেছিলাম। তো লগ ইনের এখানে একটা টেবুলার সিস্টেম করা আছে, টেবুলার সিস্টেম এবং ফর্মও বানানো আছে। এই ফর্মটা বিট ডিফারেন্ট, রাইট? আমি আপনাদের একটা ফর্ম শিখিয়েছিলাম না কালেকটিভ, ল্যারাভেল কালেকটিভে, ওইটা আপনারা করতে পারেন, ওইটাই মানে বেস্ট প্র্যাকটিস বলা হয় যদিও, বাট এরা একটা নির্দিষ্ট স্ট্রাকচারে করে, যেমন নর্মাল ফর্মই ইউজ করতে পারি, বাট ফর্মের শেষে কিন্তু এই সিএসআরএফ ফিল্ডটা দিলে অটোমেটিক এখানে একটা ইনপুট বক্স জেনারেট হয়, আর এখানে আন্ডারস্কোর টোকেন নামে একটা ফিল্ড হয়, আর ওই ভ্যালুটা বসে যায়। আর আমরা যদি ওই কার্লি দিয়ে এক্সক্লেমেটরি দিয়ে যে ফর্ম ফাংশনটা আছে না, ওইটা ইউজ করি, তখনও সেটা এই কাজটাই করে, এক্স্যাক্টলি সেম কাজটাই করে। সো বোথ স্টাইলই ফলো করতে পারেন। বাট এটা দেখানোর মূল কারণ হচ্ছে অনেক কোম্পানিতে যখন আপনি কাজ করতে যাবেন তখন হয়তোবা তারা এটা ইউজ করছে, আবার কোনো কোনো কোম্পানি কালেকটিভটা ইউজ করছে, একই কাজ করবে, বাট আপনি এক জায়গায় এটা, এক জায়গায় ওইটা, আরেক জায়গায় আরেকটা, বুঝতে পেরেছেন? চলবে না। হ্যাঁ, এই জাস্ট এই লাইনটা এখানে ইউজ করবেন কনভেনশনাল ওয়েতে, জাস্ট এই লাইনটা দিলে। বাট কালেকটিভের লাইব্রেরিটা কিন্তু ইনস্টল থাকতে হবে, এটা খুবই জরুরি, কালেকটিভের লাইব্রেরিটা ইনস্টল থাকতে হবে। আচ্ছা, এখন এখানে কন্টেইনার, তাই না, কন্টেইনার ক্লাসের কথা বলা হচ্ছে, এদেরকে আমি সেন্টারে নেই কি করে, অ্যালাইন সেন্টার কাজ করে, এটা তো এভাবে কাজ করবে না, করেছে তো, কিভাবে হলো? হ্যাঁ, HTML এর অ্যাট্রিবিউট কিন্তু ডিভে তো কাজ করে না, ডিভে কাজ করে না। হ্যাঁ আমাকে ফোন তো চালু।
আচ্ছা, তবে আমরা একটু দেখি লগইনের এই জায়গাটা, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রিমেম্বার মি, আবার আমাদের রেজিস্ট্রেশন কোথায়? হ্যাঁ, রেজিস্ট্রেশনটা আলাদা ফর্ম, আমরা একটু করি আর কি। মনে করেন আমি এটাকে একটু সেট করে ফেলি। HR লাইন টেনে দিলাম, আর এগুলোকে আমরা বড় করে ফেলতে পারি একটু, বিশেষ করে ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, তাই না? এই ফর্মের যে ট্যাগগুলো, এই জায়গায় কিন্তু আবার ক্লায়েন্ট এন্ডের ভ্যালিডেশন, সার্ভার সাইড ভ্যালিডেশন দেওয়া আছে, সার্ভার সাইড ভ্যালিডেশন আছে। এই কারণে আমি এটা স্ট্রং ইউজ করতে পারি, অথবা এখানে আমি H4 ইউজ করতে পারি। হ্যাঁ, ভিডিওটা অন আছে, H4 ইউজ করতে পারি। H4 ইউজ করছি। হ্যাঁ হ্যাঁ, এটা কি কালার হলো? আচ্ছা, বেটার হচ্ছে এই জায়গাগুলোতে স্ট্রং অ্যাপ্লাই করা। স্ট্রং অ্যাপ্লাই করেছি, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড আমি পেয়েছি। এটা বেসিক্যালি আমি চাচ্ছি যে এখানে দুইটা লিংক আমরা দাঁড় করাই, যে দুইটা লিংক মাস্টার পেজ থেকে নেওয়া। আমাদের যে মাস্টার পেজ আছে রিসোর্সের মধ্যে, masterblade.php, সার্ভিসের এই জায়গাটাতে লগইন, আর এখানে হচ্ছে রেজিস্ট্রেশন। লগইনের জন্য আমরা লগইনটাকে স্কোপ টু ইন্ডেক্স লগইন, আর রেজিস্ট্রেশন স্কোপ ইউআরএল স্কোপ টু ইন্ডেক্সের মধ্যে ইন্ডেক্স registration. Let's check. এটা ঠিক আছে। রেজিস্ট্রেশন যখন দিচ্ছি তখন কিন্তু রাউট কন্ট্রোলারে নট ফাউন্ড। হ্যাঁ, আমরা ওই রেজিস্ট্রেশন যে ব্লেডটা আছে অথের মধ্যে রেজিস্ট্রেশন, এটাকে আমরা কি করব? না, এটা দেখেন এই আমরা হোম ব্লেড লগইন, এটাকে আমরা মাস্টার করেছি না? মাস্টার করলে চলে আসছে না মাস্টার, বাট রেজিস্ট্রেশনকেও তো আমরা মাস্টার করলাম। রেজিস্ট্রেশনকে, রেজিস্টারকে আমরা কি বললাম? ও আচ্ছা, এটা বেসিক্যালি রেজিস্টার, নট রেজিস্ট্রেশন, রেজিস্টার। কোনটা? মাস্টার। রেজিস্ট্রেশন আসছে। আচ্ছা, সো রেজিস্ট্রেশনের এখানে
একেও আমরা অ্যালাইন সেন্টার দিলাম S2 রেজিস্টারটা হচ্ছে এক লাইনে নিয়ে আসতে পারবেন আপনি CSS TSS অ্যাপ্লাই করেন পারবেন এই যে অবস্থাটা আসলো এখানে একটা জিনিস দেখেন সব করা আর কি আমি যদি বলি যে রেজিস্টার কোথায় চলে গেছে হোমে রাইট এটা কিন্তু চলে গেছে কোথায় হোমে এবং সাথে সাথে এখানে লগ আউট সাইনটা চলে আসে এখানে নামটাও কিন্তু দেখাচ্ছে হ্যাঁ এখানে সিস্টেমই করা আছে যে রেজিস্ট্রেশন করার সাথে সাথে রেজিস্ট্রেশন হবে এবং সে লগ ইন হবে রেজিস্ট্রেশন সাকসেসফুল হলে সে লগ ইন হয়ে যাবে তো নতুন করে রেজিস্ট্রেশনের পর আপনি লগ ইন করবেন সেটা কিন্তু এখানে নেই এখানে রেজিস্ট্রেশনের সাথে সাথে লগ ইন দেওয়া আছে আবার আপনি লগ ইন করলেও লগ ইন এখানেই আসবেন একটু দেখেন আমি যদি লগ আউট করি আবার ওই যে ইউজার আইডি আছে না যেটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করলাম রেজিস্ট্রেশন হচ্ছে আমি করেছি shafanurudalam@gmail.com দেখেন লগ ইন করলে এখানেই আসে তার মানে ইউজার অ্যাকাউন্ট ভ্যালিড আবার লগ আউটের পরে এখানে যে ভ্যালিডেশন গুলো দেওয়া আছে সেটা সম্পর্কে একটু বলি এখানে রেজিস্ট্রেশন করার সময় আমরা যদি প্রেস করি দেখেন প্লিজ ফিল আউট দিস ফিল্ড ওকে সো আমি একটা নাম দিলাম এমডি শাহিল আলম তালহাব নামের মধ্যে 1 দিয়েছি নাম্বার দিয়েছি এতটুকু দিয়েছে হ্যালো ওয়ালাইকুম আসসালাম তুমি কালকে দুপুরে এসো এখন আসো না ঠিক আছে হ্যাঁ কালকে দুপুরে বলতে 3টার পরে এসো হ্যাঁ হ্যাঁ অফিসে ঠিক আছে shahil.alam@, পর্যন্ত আছে একটু খেয়াল করি যদি এখন এখানে দেই প্লিজ এন্টার এ পার্ট ফলোইং কিছু একটা লিখতে বলছে রাইট আর ইমেল এরিয়া দেওয়া আছে জিমেল দিলাম দেন রেজিস্টার এখানে দেখেন এটাকে ভ্যালিডেশন বলা হচ্ছে the email must be a valid email address ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড নেয় কারণ .com দেওয়া হয়নি HTML এতটুকু নেয় বাট PHP তে যখন ভ্যালিডেশন হবে তখন এটা কিন্তু এভাবে কাজ করবে না the password must be at least 6 character এটা বুঝতে পেরেছেন স্যার এখানে ভ্যালিডেশন ধরেছে এই ফর্মে ভ্যালিডেশন দেওয়া আছে ফর্মের ভ্যালিডেশনটা একটু খেয়াল করে যদি আমরা যখন এই রেজিস্টারে যাচ্ছি বেসিক্যালি আমাদের যে অথ ক্লাসটা আছে অথের ভেতরে যে রেজিস্টার কন্ট্রোলার আছে এখানে 3টা ফাংশন আছে কনস্ট্রাক্টরের মধ্যে মিডলওয়্যার গেস্ট ভ্যালিডেটর এই ফাংশনটা অটো কল হচ্ছে ডাটা নিয়ে সে চেক করছে নেম ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ডটা করা হয়েছে রিকোয়ার্ড মিনিমাম 6 আর কনফার্ম পাসওয়ার্ডের সাথে ম্যাচ করবে ইমেল অ্যাড্রেস রিকোয়ার্ড ইমেল ম্যাক্সিমাম এবং ইউনিক হতে হবে ইউজার টেবিলে রাইট এই যে কোলনের পর যেটা ইউজার্স এটা বেসিক্যালি টেবিল ইউজার টেবিলে ইউনিক হতে হবে আর নেমটা রিকোয়ার্ড হবে ম্যাক্সিমাম 255 ক্যারেক্টার আর ক্রিয়েট যেটা 10 দিলে তাহলে মিনিমাম 10
ওকে, ভ্যালিডেশনটা এখানে দেওয়া আছে, আর এখানে ক্রিয়েট মানে ইউজার টেবিলে ডাটা ম্যানিপুলেট করছে। ফিল্ড অ্যাড করতে হবে আর এখানে অ্যাড করতে হবে। আমি নতুন ফিল্ড অ্যাড করতে যাচ্ছি, তাহলে ডেটাবেস ফিল্ডে আমাদের ফিল্ড অ্যাড করতে হবে, আর এখানে যে ক্রিয়েটের সময় এখানে অ্যাড করতে হবে। মানে এখানেই লিখতে হবে, মানে এখানে আপনি যদি নতুন ফিল্ড চান, যে লাইক আমি নেম, ইমেল, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার চাচ্ছি, তাহলে মোবাইল নাম্বার আপনাকে দিয়ে দিতে হবে। এই যে এই জায়গাটা, এটা হবে ডেটাবেসের ফিল্ডের নাম, আর এটা হচ্ছে আপনার ফর্মের ফিল্ডের নাম। পাসওয়ার্ডটা তখন আমার ডাটাটা সেভ হয়ে গেছে, একটু খেয়াল করি যদি, ওই TT Laravel blog that's all. ইউজার টেবিলে যে রেকর্ড গুলো এসেছে, একটা রেকর্ড ইনসার্ট হয়েছে না শাফানা আলমের, দেখেন হ্যাশ টেকনিকে পাসওয়ার্ড এসেছে। স্ট্রাকচারটা আমরা যদি দেখি তাহলে একটু দেখবো যে আমাদের এই পাসওয়ার্ড ফিল্ড দেওয়া আছে ভার্কার কত 255। এখান থেকে একটা ফাংশনালিটি নেওয়া হয়েছে BCRYPT, BCRYPT। এটা একটা ফাংশনালিটি যার মাধ্যমে ওই পাসওয়ার্ডটা জেনারেট হয়ে ওখানে বসে গেছে। ইউজার টেবিল না, রিমেম্বার টোকেন বেসিক্যালি একটু খেয়াল করি, এটা না, ওই রিমেম্বার টোকেনটা হচ্ছে যখন আমি টিক মার্কস দিয়ে দেই না, রিমেম্বার মি, ওইটার ভ্যালুটা এখানে চলে আসে। এটা কনসেপ্ট হচ্ছে যে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশনের সাথে সাথে আপনার কাছে একটা ইমেল দেওয়া হবে, কারণ আপনি যখন ফর্ম ফিল আপ করেছেন ওর ভিতরে আপনার ইমেল অ্যাড্রেস আছে, আপনি যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছেন সেটা আমার কাছে আছে, সেটা দিয়ে একটা ইমেল আপনার কাছে পাস করা হবে অ্যালং উইথ আ লিঙ্ক, একটা লিঙ্ক। এটা আমাদের প্রজেক্টেরই একটা লিঙ্ক, আমাদের প্রজেক্টের একটা ইউআরএল, প্রজেক্টের পরে মনে করেন যে আমার একটা মানে অ্যালাইস, তারপর একটা হচ্ছে এনক্রিপ্টেড ডেটা। আপনার আইডিটাকেই এনক্রিপ্ট করে ইমেলে পাঠিয়ে দেওয়া হলো, তারপরে ওই লিঙ্কটাকে যখন প্রেস করবে তখন ওই এনক্রিপ্টেড ডাটাটাকে ফার্স্টে ডিক্রিপ্ট করা হবে, দেন ওই ডিক্রিপশন থেকে আইডি পাওয়া যাবে, আইডি ধরে ডেটাবেসে বাই ডিফল্ট যেটা করা হয় আপনাকে ইনঅ্যাক্টিভ হিসেবে রেজিস্টার করা হয়। যখন কেউ রেজিস্টার করবে এটা কি হিসেবে হবে, ইনঅ্যাক্টিভ হিসেবে একটা স্ট্যাটাস ফিল্ড রাখা হয়, যে ইউজার স্ট্যাটাস 0, তার মানে কি সে ইনঅ্যাক্টিভ। যখন ইমেল থেকে নিয়ে গিয়ে সে ক্লিক করবে তখন সেটা অ্যাক্টিভ হবে। মানে আমরা যখনই চেক করব, মানে লগ ইন চেক করবো, তখন ওই চেকিংটা দিয়ে রাখবো, যদি অ্যাক্টিভেশন ইউজার স্ট্যাটাসটা 1 হয় তাহলে তার ইউজার আইডি পাসওয়ার্ড চেক করো এবং এক্সিস্টেন্সি দেখো, চেক করে যদি মিলে যায় তাহলে আমি তাকে লগ ইন করতে দিব। আর শুরুতেই যদি দেখি তার অ্যাক্টিভেশন স্ট্যাটাস কি 0, তাহলে আমার আর চেক করারই দরকার নেই। এটা বুঝতে পেরেছেন? না, এই ফিল্ডটা নেই, আমরা ওই সিস্টেমে নেই এখনো যে আমরা তাদেরকে ভেরিফিকেশন লিঙ্ক দিব। আচ্ছা, আমরা ওইটা ই কমার্সের সময় দেখবো আর কি, যখন আমরা ইমেল করতে শিখবো। হ্যাঁ, ইমেলটা ওই যখন কাস্টমার রেজিস্ট্রেশন করবে তখন সেখানে একটা ইমেল ভেরিফিকেশন লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে, লিঙ্ক ক্লিক করলে অ্যাকাউন্টটা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন কিন্তু এখানে ডাটাগুলো আসছে নর্মাল ফরম্যাটে, যেহেতু ডিজাইনটা এলোমেলো সবকিছু ভেঙে চুরে যাচ্ছে, খেয়াল করেছেন? আচ্ছা, তার মানে আমি যখন ভুল ডাটা দিচ্ছি আমার কিন্তু এখানে ক্লায়েন্ট সাইড মানে সার্ভার সাইড ভ্যালিডেশন অ্যাক্টিভ হচ্ছে,
রিপিট করছি, এখানে কিন্তু সার্ভার সাইড ভ্যালিডেশন অ্যাক্টিভ হচ্ছে। আচ্ছা, আবার লগ ইনটাও কিন্তু ইটস ওয়ার্কিং ফাইন। আমাদের সেশনের যে আইডিটা আমরা যদি দেখি যে এখানে কি হিসেবে আছে, সরাসরি আইডি হিসেবে আছে, তাই না? এখন যদি আমরা চেক করি যে লগ ইনটা মনে করেন এখানে মাস্টার ব্লেডে, বা আমি যদি হোমে যাই, একটু খেয়াল করেন যে প্রজেক্টের ভেতরে যখন হোম আছে, হোম ব্লেড আছে না একটা, কোথায় হোম ব্লেড, এই যে হোম ব্লেডের ভেতরে এখানে ড্যাশবোর্ড, লগ আউট, ঠিক এরকম দেখাচ্ছে। ওকে, ইউ আর লগড ইন, এরকম লেখাচোখা দেখাচ্ছে এপিপি লেআউটে। এখন লেআউটস.এপিপি টাতে যাচ্ছি আমাদের প্রজেক্টের ভেতরে, ভিউ এর মধ্যে, লেআউটস এর মধ্যে এপিপি যে ফাইলটা আছে, এখানে দেখেন যে টাইটেলের মধ্যে এপিপি নেম লারাভেল, স্ক্রিপ্টও আছে, একটু নিচের দিকে যায়, ট্রগলিং মেনু আছে, এই যে এখানে লগ ইন রেজিস্টার আছে, লগ আউট ফাংশন অলরেডি তৈরি করা আছে। ঠিক আছে, আমি ক্লিক করার পর প্রিভেন্ট ডিফল্ট ইভেন্ট বাই আইডি লগ আউট ফর্ম সাবমিট, এই জায়গায় আমাকে পাঠিয়ে দেবে লগ আউটের জন্য। আবার এই যে নাম যখন আমরা দেখাতে যাচ্ছি, অথ স্কোপ ইউজার স্পেস নেম, রাইট, এটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই যে বিষয়গুলো, এটা ড্রপ ডাউন রোল বাটন ফলস করা আছে অ্যাঙ্করের ভেতরে, এখান থেকে কিন্তু নামটা দেখা যাচ্ছে। আবার এখানে লগ আউটটাও কিন্তু করা যাচ্ছে। তো বেসিক্যালি আমরা যেটা করব, অথেন্টিকেশন থেকে বা অথ ক্লাস থেকে যে কিভাবে করিয়েছি, মনে করেন যে আমরা যদি এখানে এই স্কোপটা রেডি করতে চাই, যে যদি আমি লগড ইন হয়ে যাই, রাইট, যদি আমি লগড ইন হয়ে যাই, অথ ইউজার নেম থাকে সেশনে, ইফ ব্র্যাকেট জাস্ট লজিক দেওয়ার চেষ্টা করছি, আইডি না থাকলে এটা,
otherwise this, right? তো বেসিক্যালি আমি যেটা চাচ্ছি যে যদি আইডি যদি না থাকে নট হলে কি হবে, সেশনে যদি আইডি না থাকে নট দিলে সে লগ ইন আর রেজিস্টার দেখাবে, আর যদি আইডি থাকে মনে করেন এখানে 1 আছে, নট বসালে কি হবে, ফলস, রাইট? কোথায় চলে আসবে, লগ আউট লিঙ্কটা দেখাবে। ওকে, সো আমরা যেটা চাচ্ছি, so let's check. resource view master dot php error exception, এখানে আমরা কি করেছি ভুল, ডলার আইডি সেট করে trying to property of non-object, না অবজেক্ট পাচ্ছে না। চেক করি অবজেক্টটা পাওয়ার জন্য এপিপি তে ওরা কি করেছে। এখানে যে পদ্ধতিটা ইউজ করা হয়েছে যে অথ গেস্ট এভাবে দেওয়া হয়েছে, এভাবে ট্রাই করি। ইফ অথ গেস্ট, বুঝতে পেরেছেন? তারপরে @of else, শেষে গিয়ে এন্ড ইফ, সবার শেষে গিয়ে কি করা হয়েছে, এন্ড ইফ। এখানে আমরা নিয়ে নিব কি, এন্ড ইফ। ঠিক আছে, কোড কম করতে হবে। তো দেখি, আমি লগ ইন করি, ঠিক আছে? লগ ইন হয়েছে, রাইট? বাট কোথায় চলে গেছে, হোমে। এটা থেকে আমি বের করে নিব আর কি। তো রেজিস্টার কন্ট্রোলার হোমে না গিয়ে কোথায় যাবে একটু বলেন তো। ফর এক্সাম্পল আমি রুটে পাঠিয়ে দিচ্ছি। তারপর আমাদের আরো কিছু কন্ট্রোলার আছে, কই, tt block bash 7, app, http, controller, auth, login। এখানে যাবে কি, রুটে, রাইট? রেজিস্ট্রেশন থেকে ওখানে যাবে, আবার লগ ইন থেকে ওখানে যাবে। লগ আউট করি, লগ ইন করছি। হ্যাঁ, যাই বলো।
আপনি তো আমাকে সিভি দিয়েছিলেন তাই না? না, আপনি আমাকে ইমেল করেন, আপনার সিভিটা আমাকে ইমেল করেন। আচ্ছা, আমি আপনাকে টেক্সট করে দিচ্ছি, সুযোগ হলে আমি টেক্সট করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে, ওকে। দেখেন, এটা লগ ইন হয়েছে আর এখানে কিন্তু লগ আউট চলে আসে। আবার যদি আমি লগ আউট প্রেস করি, কোথায় চলে যাচ্ছে? অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছে। এখান থেকে লগ আউট প্রেস করলে আমার অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম যে এখানে কন্ট্রাডিক্টরি হয়েছে। লগ আউটে আমাদের যে অ্যালাইসটা, লগ আউট অ্যালাইসটা আমরা একটু দেখি। লগ আউটের অ্যালাইসটা কোথায় আছে? মাস্টারে। মাস্টারে একটু খেয়াল করেন, এই অ্যালাইসটা না লগ আউটে, আমাদের ওই অ্যালাইসটাও কিন্তু সেম। তাহলে একটু পরিবর্তন আনতে হবে না আমাদের? এখানেও কিন্তু অ্যালাইসটা সেম। সো এই কারণে আমাদের লগ আউটটা আগে পেয়ে গেছে। তো এখানে যেটা করতে হবে যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে লগ আউটটা, অ্যাডমিনিস্ট্রেটিভ লগ আউটটা আমাদের যে ওয়েব রুটে লগ আউট কোথায়? এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে অ্যাডমিন লগ আউট বলি, তাহলে ওইটা সেরে নিতে হবে আমাদের। অ্যাডমিন লগ আউটটা যদি আমরা পরিবর্তন করে দেই, এখন একটু খেয়াল করেন, এবার যদি আমি লগ আউটে প্রেস করি, এখনো আসছে। দুইবার কেন? আচ্ছা, ও লগ আউটটা একটু ভিন্ন স্টাইলই দিতে হবে। ভেরিফিকেশনের মাধ্যমে একটু খেয়াল করেন, এখানে লগ আউটটাকে একটু ভিন্ন স্টাইলে নিয়েছে। লগ আউটটাকে এখান থেকে নিয়ে ফর্মের মাধ্যমে সাবমিট করা হয়েছে। তো এটাকে আমি করাচ্ছি। তো আমরা মাস্টার ব্লেডে যাব, লগ আউট অ্যাঙ্করিংটা লগ আউটের মতো করেই থাকবে, ঠিক এভাবে। এটা কিন্তু একটা লিস্টের মধ্যে থাকবে, এলআইটা ক্লোজ, এবং এখানে ফর্মটাও তার আন্ডারেই দিয়ে দিব। ফর্মটাও তার আন্ডারে, সিএসআর এর ফিল্ডটা লাগবে আর কি লগ আউটের জন্য। সো লেটস চেক। লগ আউট হয়ে গেছে, খেয়াল করেছেন? লগ আউট হওয়ার পর লগ ইন আর রেজিস্ট্রেশন পাওয়া যাচ্ছে। এখন যেটা বেসিক্যালি আমাদের করতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে যে ল্যারাভেলের যে লগ আউটটা, এটা নর্মালি হয়েছে ফর্মের অ্যাকশনের মাধ্যমে, রাইট? ফর্মের অ্যাকশন, ফর্ম একটা নাম আছে লগ আউট ফর্ম। দেখেন একটু খেয়াল করেন, লগ আউট ফর্ম, অ্যাকশনটা দিস, মেথড হচ্ছে কি পোস্ট। সো লগ আউট করার সময়ও আমরা কি করছি? সিএসআর এর ফিল্ডটা ম্যাচ করাচ্ছি। যে কোনো জায়গায় অ্যাক্সেস এবং লগ আউটের ক্ষেত্রেও ফর সিকিউরিটি রিজন এই কাজটা করা হচ্ছে। তো এখানে যখনই আমরা হাইপারলিংক রেফারেন্সে ক্লিক করছি, অন ক্লিকে একটু খেয়াল করেন, ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যার নাম কি লগ আউট ফর্ম ডট সাবমিট। তার মানে আমি লিঙ্ক ক্লিক করলেই কিন্তু এই ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে।
এটা বুঝতে পেরেছেন? এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের কোড। আমি যখনই আমার এই লগ আউট লিঙ্কটার উপরে প্রেস করছি তখনই এই অন ক্লিকে এই ইভেন্টটা থ্রো হচ্ছে এবং ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে। ফর্মটা যখন সাবমিট হচ্ছে CSRF টোকেন নিয়ে আমরা কোথায় চলে যাচ্ছি? লগ আউটে। বেসিক্যালি ওই যে আমাদের দেখাচ্ছিল কি কি বলে রাউট কন্ট্রোলারের প্রবলেম। রাউট কন্ট্রোলারে লগ আউটটাকে কি দিয়ে দেওয়া আছে? পোস্ট দিয়ে দেওয়া আছে, রাইট? রাউট কন্ট্রোলারে এটাকে পোস্ট দিয়ে দেওয়া আছে, বাট আমরা যখন লিঙ্ক প্রেস করি তখন এটা কি হিসেবে যায়? গেট হিসেবে যায় না? সো আমরা যখন প্রাথমিকভাবে লিঙ্ক ক্লিক করছিলাম শুধুমাত্র হাইপার লিঙ্কে লগ আউট দিয়ে দিয়েছিলাম তখন কি যেত? গেট। আর যখন এখন দিচ্ছি তখন কি? পোস্ট। এই কারণেই এররটা আসছিল। জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা সাবমিট হচ্ছে। সো আমাদের লগ আউট হয়েছে। এখন যেটা আর কি, যে আমি যদি লগড ইন থাকি তখন আমার সামনে কমেন্টস করার ফর্মটা আসবে, আর যদি আমি লগড ইন না থাকি তখন আমার কমেন্টস এর ফর্ম আসবে না। কমেন্টস ফর্মটা দেখা যাবে বেসিক্যালি কখন, মানে কোথায়? ব্লগের ডিটেলসে। সো যখন আমরা ব্লগের ডিটেলে যাব, ব্লগের ডিটেলে আমরা বেসিক্যালি একটা ফর্ম দেওয়ার চেষ্টা করি। সো ফর্মটা দেওয়ার জন্য ব্লগ ডিটেলে আমরা যদি যাই, মনে করেন একটা টেবিল নিচ্ছে, একটা TR নিচ্ছে, একটা TD নিচ্ছে। TD ক্লোজ। ফর্ম নিচ্ছে, পোস্ট, অ্যাকশন দিয়ে দিতে পারবো। ফাংশনের নাম কি? CSRF field। গেল। করতে পারতাম এলাই, যাতে একটু আমাদের সাথে পরিচিত হয়, যাতে একটু আগেই শিখলাম এটা আরেকটা জায়গায় ইউজ করতে পারা। your post, your comments. Input type, submit, name, button, value,
post your comments. আপাতত একটু যদি দেখি এরকম একটা কমেন্টস এর ফর্ম দেখা যাচ্ছে, বাট এই কমেন্টস ফর্মটা মনে করেন এটা দেখা যাবে কখন? এই কমেন্টস ফর্মটা বেসিক্যালি দেখা যাবে যখন আমি লগ ইন থাকবো। যখন আমি লগ ইন থাকবো। অড ক্লাসটাতে ঢুকতেই পারছি না, ফাংশনালিটি গুলো কি নামে আছে আমাদের দেখতে পাচ্ছি। অড ক্লাসে অ্যাক্সেস নেওয়া যাচ্ছে না, একটু খেয়াল করেন। আমার ইউআরএল ক্লাসে যেতে চাইলে ইউআরএল ক্লাসে অ্যাটলিস্ট ক্লিকেবল অবস্থা আসে, অড ক্লাসের মধ্যে এটা আসেই না। আচ্ছা, তারপর আমি একটা জিনিস একটু চেক করি। কন্ট্রোলারের মধ্যে হোম কন্ট্রোলার দিস মেলওয়্যার অথ, খেয়াল করেন আমি কিন্তু আমার ইয়েকে দেখতে পাচ্ছি না। কমেন্টস এর বক্সটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, যদি আমি লগ ইন করি, লগ ইন করেছি, খেয়াল করেছেন আমি এখন লগড ইন অবস্থায় আছি। আমি যে কোনো ব্লগে যাই কমেন্টস এর বক্সটাকে দেখতে পাচ্ছি, রাইট? তার মানে আমি এখানে যেটা এনাবল করলাম যে এখান থেকে লিখে দিলাম ইফ অথ ইউজার, যদি ইউজার এক্সিস্ট করে, লগ ইন থাকে, তাহলে এই ফর্মটাকে দেখাও, আদারওয়াইজ দেখানোর দরকার নেই। মানে আপনি লগ ইন করলে কমেন্টস করতে পারবেন, আদারওয়াইজ কমেন্টস করা যাবে না। হ্যাঁ, আপনাকে লগ ইন করতে হবে, তারপরে কমেন্টস করতে হবে, তার আগে কমেন্টস করতে পারবেন না। কমেন্টস তো এখনো করাই হয় নাই। কমেন্টস করব, এটা সেভ হবে, অ্যাডমিন অ্যাপ্রুভাল দেবে, দেন কমেন্টসটা দেখা যাবে।
ওটা উল্টা হয় আর কি। হ্যাঁ, আপনি লগ ইনের লিঙ্ক দিতেই পারেন। আপনি এখানে এরকম করতে পারেন যে হ্যাঁ, এখানে এখানে আপনি যদি লগ ইন অবস্থায় এসে না থাকে এখানে লিঙ্ক দেন, টু পোস্ট ইউর কমেন্টস প্লিজ লগ ইন। কমপ্লেক্স হয়ে যাবে সব। একই কথা, আপনাকে ঘুরে ফিরে একই কাজই করতে হচ্ছে। ওইটা অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে যাবে, ঠিক আছে? আচ্ছা, যে যেভাবে চায় আর কি সেভাবে আপনি চাইলে করতে পারেন, আপনি যেভাবে চাইবেন সেভাবেই পসিবল। বাট একটা প্রসেস মতো দাঁড়িয়েছে যে আমরা মানে এতটুকু পর্যন্ত এসেছি। এখন যেটা করতে হবে, কমেন্টস এর টেবিল বানাতে হবে, কমেন্টস ডাটাবেজে সেভ করতে হবে। বাট সরাসরি কমেন্টস কিন্তু আর এখন ডিসপ্লে হবে না, কারণ ফ্রন্ট এন্ড থেকে যখন কোনো ইউজার কমেন্টস করবে যে কোনো কিছুই সে করতে পারে, ওটা পাবলিশ করার দায়িত্ব কার? অ্যাডমিনের। অ্যাডমিন ওটাকে দেখবে, পাবলিশ করলে এখানে ডিসপ্লে করবে। আগে আমাকে কমেন্টস সেভ করতে পারতে হবে। ক্যাটাগরি আইডির দরকার নেই, ব্লগ আইডি মানে কমেন্টস আইডি, ব্লগ আইডি, কমেন্টস, কমেন্টস এর অথর নেম, কে কমেন্টসটা করলো, মানে ইউজার নেম, কমেন্টস ইউজার নেম, আর পাবলিকেশন স্ট্যাটাস। ওটা ওখানে বসিয়ে দেবেন। রাখবেন। এই তো সামনে ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি 10 থেকে কোর্সই শুরু করার প্ল্যান আছে, ঠিক আছে? এক্সাম আগেই 1-2 তারিখের দিকে। একদিন। হ্যাঁ, এতগুলো এক্সাম বলতে আমরা হয়তো ধরেন যদি অ্যাপ্লিকেশন থাকে 250-300, আমরা ফোন দিয়ে ডাকবো 100-150, আসবে 70-80 জন, এরকমই। দুইটা ব্যাচ, বাট একটা ব্যাচ আগে শুরু করবো। দুইটা ব্যাচের একটা দুইটা লারাভেলের ব্যাচই ওপেন হবে। ওয়েব ডিজাইন আছে, এসইও ডিজিটাল মার্কেটিং আছে। আচ্ছা, আমাদের ডেটাবেজের ভেতরে মাইগ্রেশনের মধ্যে ফাইলটা চলে আসে। কি কি হবে? ইনক্রিমেন্টস, কমেন্টস আইডি, ব্লগ আইডি, অথর নেম, কমেন্টস আর পাবলিকেশন স্ট্যাটাস। ইন্টিজার, ব্লগ আইডি, ইনক্রিমেন্টস, ইন্টিজার, ব্লগ আইডি, তারপরে হচ্ছে স্ট্রিং, কমেন্টস, ইউজার নেম 50, তারপরে হচ্ছে টেক্সট, কমেন্টস আর
tiny integer স্ট্যাটাস 1 দিলে বেসিক্যালি যেটা হয়ে থাকে লেন্থ 1 নেয় না, টাইনি ইন্টিজারের লেন্থ 4 নেয়, ডিফল্টে এরর জেনারেট করে আর কি। লিসেন, মাইগ্রেশন টেবিল চলে গেছে। আমাদের কমেন্টস টেবিলটা রেডি, ঠিক আছে? কমেন্টস টেবিলটা রেডি, আমরা কমেন্টস এর ফিল্ড গুলো পেয়েছি। কমেন্টস আইডি, ব্লগ আইডি, কমেন্টস ইউজার নেম, কমেন্টস, পাবলিকেশন স্ট্যাটাস, ক্রিয়েটেড এন্ড আপলোডেড। আপনারা কমেন্টসটা সেভ করার চেষ্টা করবেন, রাইট? তার মানে ব্লগের ক্লাস আরেকটা বাড়লো, ই কমার্সের টাইম আরেকটা বাড়লো। হ্যাঁ, সেভ করলে ডাটাবেসে, ওইটা আমি হোমওয়ার্কে বুঝিয়ে দিব, শনিবারে আসেন, ওভাবে আপনারা হোমওয়ার্ক করবেন। ই কমার্স করতে করতে ওইটা পাশাপাশি